বাঁচাও, আমায় বাঁচাও, আমার খুব জ্বালা করছে, আমি আর পারছি না। নমস্কার, গল্পকথা ও কাহিনীর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি মৌলিক গল্প। আমাদের আজকের নিবেদন প্রিয়া ঘোষের লেখা বিষ পান। শুরু হচ্ছে বিষ পান। চারিদিকে মানুষের কোলাহল, জন্মদিনের অনুষ্ঠান চলছে। বাড়ির চারপাশ সেজে উঠেছে আলোর ঝর্ণায়। লাল নীল সবুজ আলোতে চারিদিক এক মোহময়ী রূপ নিয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করতে হলেন খোদ সান্যাল বাড়ির একমাত্র জামাই প্রণব মুখার্জি। তিনি তার সাম্রাজ্যের রানী অর্থাৎ তার একমাত্র স্ত্রী সুহানা মুখার্জির জন্য এই আয়োজন করেছেন। কত রাশি রাশি খাবারের আয়োজন, গান বাজনা নাচ আছে, সাথে কত নামি দামি লোকেরা আসছেন এক এক করে। অনুষ্ঠানের আয়োজন দেখে যে কোনো মানুষই বলে দিতে পারবে যে প্রণব মুখার্জি তার স্ত্রীকে কতটা ভালোবাসে। প্রণব মুখার্জি আসলে সান্যাল বাড়িতেই থাকে, অর্থাৎ শ্বশুর বাড়িতেই তার আর সুহানার বিবাহের পর। শ্বশুর বাড়ি বলতে সেখানে শুধুই তার শ্যালক। প্রণবের পরিবারে কেউ না থাকায় সে এই বাড়িতেই থেকে গেছে তার স্ত্রী এবং শ্যালকের কথা। ওদিক থেকে দত্তবাবুরা আসছে দেখে প্রণববাবু অভিবাদন জানালেন। আরে আসুন আসুন দত্তবাবু, কেমন আছেন? সব ভালো তো? দত্তবাবু হলেন তাদের ব্যবসার বড় একজন ইনভেস্টর, বিশেষ আপ্যায়নের অধিকারী। দত্তবাবু একগাল হাসি নিয়ে বললেন, নমস্কার প্রণববাবু, নমস্কার। তা আজকে যার দিন তাকে তো দেখছি না। আসবেন আসবেন, এই এক্ষুনি এলেন বলে। এই দেখুন রেডি হচ্ছেন এখনো। হঠাৎই এক পরিচিত রুক্ষ কণ্ঠস্বর শুনতে পেলেন দত্তবাবু। দত্তবাবু কখন এলেন? এই তো মিনিট 10 হলো আসলাম। তা রুদ্রবাবু, আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, আছি ওই কোনো রকমে। খানিক বার্তালাপের পর প্রণববাবু তাদের কাজের মেয়ে সুতপাকে ডেকে বলল, এই সুতপা, এদিকে আয় তো একবার। সুতপা প্রণববাবুর কাছে এসে দাঁড়াল, বলল, হ্যাঁ ছোটদা বাবু, বলুন। যা তো, ভেতরে গিয়ে সুহানা দিকে এখানে নিয়ে আয়, সব গেস্টরা অপেক্ষা করছে। হ্যাঁ ছোটদা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। সুতপা চলে যাওয়ার মিনিট 5 পর হঠাৎ বেশ শোরগোল শোনা গেল। সুতপা ছুটতে ছুটতে এসে প্রণববাবুকে বলল, বড়দা বাবু, ছোটদা বাবু, শিগগির ভিতরে গিয়ে চলুন। সোহানা দিদি কোনো কথা বলছে না, শরীর কেমন ঠান্ডা হয়ে গেছে। সুতপার মুখে এমন কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটলেন প্রণববাবু ও রুদ্রবাবু। ঘরে ঢুকে দেখলেন সুহানা মেঝেতে পড়ে আছে। পরনে তার জমকালো শাড়ি, মাথায় বেনি ফুলের মালা, গায়ে নানান অলংকার। আজ এই সন্ধ্যার জন্য সে সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। হঠাৎ তবে কি হলো? প্রণববাবু মেঝেতে লুটিয়ে থাকা সুহানার মাথাটা নিজের কোলে নিয়ে বারবার সুহানাকে ডাকতে থাকলো। এই সুহানা, সুহানা, কি কি হলো? কথা বলছো না কেন? তোমার তোমার গা এত ঠান্ডা কেন? ততক্ষণে রুদ্রবাবু বোনের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। রুদ্রবাবু কান্নার মাঝে কিছু আন্দাজ করে বোনের নাকের কাছে আঙুল দিয়ে বুঝতে পারলেন তার বোন আর নেই। ঘরে ততক্ষণে লোকের জমায়েত হয়েছে। সুহানার মুখ দিয়ে সাদা ফেনার মতো ঝরছে কি সব। ঘর থেকে শোনা যাচ্ছে প্রণববাবুর বিলাপ আর এক বোন হারা দাদার আর্তনাদ। তারই মাঝে দারোগা ও তার সহকারীরা লোকের ভিড় সরিয়ে ঘরে ঢুকছেন। কেউ হয়তো ইতিমধ্যেই তাদের খবর দিয়ে দিয়েছে। দারোগা লোকের ভিড় সরিয়ে বলে ওঠেন, কই দেখি দেখি, সরে যান সরে যান সরে যান, আমাদের একটু ভেতরে ঢুকতে দিন, আর এই ঘরটা একটু খালি করতে হবে। পুলিশেরা ঘরে ঢুকে দেখল ঘরের এক কোণে বসে রয়েছে প্রণববাবু, আর সুহানার পায়ের কাছে বসে রয়েছে সদ্য বোনহারা দাদা রুদ্রবাবু। পুলিশ সুহানার মৃতদেহের কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল সুহানার মৃত্যু ঘটেছে কোনো বিষের কারণে। কোনো বিষাক্ত দ্রব্য নিশ্চয়ই খেয়েছে সুহানা। দারোগা রুদ্রবাবুকে ডেকে বললেন, রুদ্রবাবু, আপনার বোন আত্মহত্যা করলো কেন? রুদ্রবাবু চিৎকার করে বলে উঠলেন, আমার বোন কিছুতেই আত্মহত্যা করতে পারে না। প্রণববাবু তখন ভাঙা গলায় বলে উঠলেন, নিশ্চয়ই আমার সুহানাকে কেউ মেরেছে। ও জীবনকে উপভোগ করতে জানে, ও কেন আত্মহত্যা করবে? ও
ও আত্মহত্যা করতেই পারে না। দারোগা বললেন। প্রণববাবু, আপনি কি কাউকে সন্দেহ করেন? হঠাৎ একটা অদ্ভুত হাসি দিয়ে প্রণববাবু বলে ওঠেন, সন্দেহ? কিসের সন্দেহ? আমি কাউকে সন্দেহ করি না। প্রণববাবুর এমন হাসি দেখে দারোগা বেশ অবাক হলেন। ভাবলেন হয়তো সদ্য তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, তাই তার হয়তো মাথা কাজ করছে না। সুহানার দাহ কার্য শেষ হওয়ার পরের দিন দারোগা তাদের বাড়ি আসলো। সুতপা দরজা খুললে দারোগা তাকে জিজ্ঞেস করল, বাড়িতে সবাই আছে তো? হ্যাঁ, বড়দাবাবু ছোটদাবাবু দুজনেই বাড়িতে আছেন, কিন্তু ছোটদাবাবু একটু অসুস্থ। অসুস্থ? কালই তো ঠিক ছিলেন। কি হয়েছে ওনার? আর এখন কেমন আছেন? কাল দিদির দাহ কার্য করে আসার পর থেকে ছোটদাবাবুর ধুম জ্বর, আর সেই জ্বরের ঘরে প্রলাপ বকেই চলেছেন। বলছেন নাকি কেউ ধরতে পারবে না, কেউ না, বলেই হাসতে থাকছেন। ও, আই সি। আসলে এতটা শখ থেকেই এই জ্বর আর এ ধরনের কথাবার্তা। হ্যাঁ স্যার, তিনি দিদিকে খুবই ভালোবাসতেন, তাই মেনে নিতে পারছি না দিদি চলে যাওয়াটা। আপনারা ভিতরে গিয়ে বসুন, আমি এক্ষুনি বড়দাবাবুকে ডেকে দিচ্ছি। এই বলে সুতপা ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে রুদ্রবাবু বেরিয়ে আসলেন। দারোগা বললেন, নমস্কার রুদ্রবাবু, আসলে আমরা একটু কথা বলতে এসেছি। বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা ভালো নেই, তবুও। না, ঠিক আছে, বলুন আপনারা কি জানতে চান। আপনারা বললেন সুহানা ম্যাডাম মানে আপনার বোন আত্মহত্যা করতে পারে না, তাহলে নিশ্চয়ই কেউ তাকে বিষাক্ত কিছু খাইয়েছে, তার জন্যই ম্যাডামের মৃত্যু হয়েছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? না, দেখুন, তেমন কাউকেই আমি সন্দেহ করি না। তাছাড়া আমার বোনের তো কোনো শত্রু নেই। তবে আমার বোন আত্মহত্যা করার মতন নেই না। কি যে হলো কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, প্রণব বাবুর সাথে আপনার বোনের কোনো ঝামেলা হয়নি তো? তার জন্য তিনি আত্মহত্যা করেছেন হয়তো। না অফিসার, প্রণব তো খুব ভালো ছেলে। তাছাড়া আমি আজ পর্যন্ত ওদের দুজনের মধ্যে কোনোদিনও কথা কাটাকাটি হতে পর্যন্ত দেখিনি। তাহলে রুদ্রবাবু, আপনি কি বাড়ির কাজের মেয়েটিকে সন্দেহ করছেন? না, একদমই না। সুতপা খুব বিশ্বস্ত, ও অনেক দিন ধরে আমাদের এখানে কাজ করছে। তাছাড়াও সুহানা ওকে খুব ভালোবাসতো। এই বলে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। দারোগা বললেন, রুদ্রবাবু, শান্ত হন, শান্ত হন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে প্রণব বাবু, তার মা বাবা, তার পরিবার কোথায় থাকেন? আসলে প্রণবের কেউ নেই। ও মফস্বলের ছেলে। বছর 5 আগে কলকাতায় কাজের খোঁজে আসে। তারপর আমার কোম্পানিতে ও চাকরি পায়। তারপর আমার বোনের সাথে সম্পর্ক হয়, আলাপ হয়। ওদের সম্পর্ক এগোয়। আমার এতে কোনো অমত ছিল না। ছেলেটাও ভালো দেখলাম, কাজের প্রতিও বেশ আগ্রহ ছিল। আর বিয়ের পর বছর 3 আগে আমাদের বাড়িতে থেকে যেতে পারবেই বলে ওদের আমি 4 হাত এক করে দিই। তবে যখন বিয়ে হয় তখন প্রণবের বয়স ছিল 25 আর আমার বোনের বয়স ছিল 35। কিন্তু ওদের এই বয়সের পার্থক্যে কিন্তু ওদের সম্পর্কে কোনো সমস্যা হয়নি। আর ওরা ভালোবেসেই তো বিয়ে করেছিল একে অপরের সম্মতি নিয়ে। এতে তো সুহানা। কদিন কেটে যাওয়ার পর আবার জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশরা রুদ্রবাবুর বাড়িতে আসলো। দারোগা প্রণববাবুর কাছে জানতে চাইল, আচ্ছা প্রণব বাবু, আপনার কি কাউকে সন্দেহ হয়? স্যার, আমার কাউকে সন্দেহ হয় না। ওর মতো
মিষ্টি মেয়ে হয় না, ওর মতো মেয়ের কোনো শত্রু হয় না, কখনো হতে পারে না। কিন্তু জানেন স্যার, ওর মতো মেয়ে নিজেও আত্মহত্যা করতে পারে না। তবে যে কি করে হলো সব কিছু আমি আমি বুঝতে পারছি না। এতক্ষণে তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। দারোগা বললেন, আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল সেদিন? না স্যার, আমাদের মধ্যে কখনো ঝামেলা হতো না। জিজ্ঞাসাবাদের পর পুলিশরা চলে যাওয়ার পর প্রণববাবু অদ্ভুতভাবে হাসতে লাগলেন আর বলতে লাগলেন, সন্দেহ? কিসের সন্দেহ? হুঁ, আমি আমি কাউকে সন্দেহ করি না, কাউকে না। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। সুহানার মৃত্যুর পর কেসের কোনো মোটিভ না পাওয়ায় এবং হত্যার কোনো কিছুই প্রমাণ না পাওয়ায় কেসটা বন্ধ হয়ে যায়। বোনের মৃত্যুর পর আস্তে আস্তে রুদ্রবাবু আরো অসুস্থ হয়ে পড়ে। তিনি এখন তেমন একটা হাঁটাচলা করতে পারেন না। আর প্রণববাবু কেমন যেন আনমনা হয়ে গেছে। কোনো কথাই যেন আজকাল তার মনে থাকে না। একসময় সুহানার সাজানো ঘর এখন কেমন অগোছালো থাকে। একদিন দুপুরবেলা খেতে বসে রুদ্রবাবু দীর্ঘশ্বাস ফেলে প্রণববাবুকে বললেন, সুহানার কেসটা তো প্রমাণের অভাবেই বন্ধ হয়ে গেল। তাছাড়া ও অনেক দিনই হলো আমাদের ছেড়ে চলে গেছে। এবার তুমি নিজেকে সামলাও। তুমি বরঞ্চ কাজ করো, তুমি এবার একটা বিয়ে করো, আর চাইলেই তুমি এখানে থাকতে পারো প্রণব। প্রণববাবু বললেন, না দাদা, আমি এমন কিছু ভাবছি না এখন। তাছাড়া আমার যা কাজ তা হয়ে গেছে। কথাটা একটু কেমন রহস্যজনকভাবে বলল প্রণববাবু। রুদ্রবাবু অবাক হয়ে বললেন, কাজ মানে? কি কাজ? না মানে কাজ মানে ওই ওই বিয়ে বিয়ে আর কি। বিয়ে তো মানুষের একবারই হয় দাদা। আমি সুহানাকে ছাড়া আর কাউকে স্ত্রী হিসেবে ভাবতে পারবো না। এই বলে খাবার টেবিল ছেড়ে চলে গেল প্রণববাবু। এরপর কেটে গেল বেশ কদিন। এখন প্রণববাবু ও রুদ্রবাবু অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। একদিন সকালে সুতপা রুদ্রবাবুকে জানিয়ে তার দেশের বাড়িতে ঘুরতে গেল। প্রণববাবু অফিস থেকে বাড়ি এসে জানতে পারলেন সুতপা বাড়িতে নেই। দিনটা ছিল 26শে জুলাই। কি এক অজানা কারণে আজ প্রণববাবুর মনটা ভীষণ খারাপ। তাই সে সন্ধেবেলায় রুদ্রবাবুকে জানালো সে আজ বাড়িতে ফিরবে না, একটু গঙ্গার ধারে গিয়ে বসবে। তার আজ ভালো লাগছে, মনটা খুব ভারী হয়ে রয়েছে। এতে রুদ্রবাবু আর না করলেন। তার মনের অবস্থা বুঝে একটু একা ছেড়ে দিলেন তাকে। মৃদু হাওয়া বইছে, গঙ্গার পাড়ে এখন তেমন কেউ নেই। প্রণববাবু আকাশের দিকে চেয়ে বসে আছে। কতবার সে সুহানার সাথে এই গঙ্গার ধারেই এসেছে, কিন্তু আজ সে একা। তবে এখানে সে তার একটু হালকা লাগছে। বেশ খানিকটা সে নিজের সাথে সময় কাটিয়ে বাড়ির 3 মাথের মোড়ে আসতেই শুনতে পেল দুজন লোক বলাবলি করছে, এস কিভাবে বাড়িটা পুড়েছে। কদিন আগেই বাড়িতে ওরকম একটা ঘটনা ঘটলো, তারপর আবার এমন ঘটনা ঘটলো। কতজন যে ছিল এই বাড়িতে কি জানে। ওই দুই ব্যক্তির এমন কথা শুনে প্রণববাবুর বুকটা ভয়ে ধরাস করে উঠল। এক মুহূর্তে এক অজানা ভয় যেন তাকে গ্রাস করে ফেলল। ওরা ওরা কি বলছে? কাদের কথা বলছে? কোন বাড়ির কথা বলছে? প্রণববাবু ওনাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, আপনারা কোন বাড়ির কথা বলছেন? কার বাড়িতে আগুন লেগেছে? আরে আপনি প্রণববাবু, আপনাদের বাড়িতেই তো ঘটেছে, শিগগিরই যান। প্রণববাবুর ততক্ষণে যেন পায়ের তোলা থেকে মাটি সরে গেছে। সব সময় সে কি করবে বুঝতে পারছে না। দিকভিতিক জ্ঞান শূন্য হয়ে বাড়ির দিকে সে ছুটল। সে শুধু এক রাত্রের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তার মধ্যেই এসব কি ঘটে গেল। বাড়ির সামনে পৌঁছতেই দেখলো বাড়িতে অজস্র লোকের ভিড়। পুরা মাংসের আজকে গন্ধতে চারিদিক ভরে গেছে। ফায়ার ব্রিগেডরা তাদের কাজ সবেমাত্র সেরে উঠেছে। কাল রাতেও সাজানো বাড়িটার এই কি অবস্থা, যেন পুরে ঝলসে গিয়ে আত্মচিৎকার করছে। কাল বাড়িতে শুধুমাত্র রুদ্রবাবু ছিলেন। তার এখন কেমন অবস্থা সেটা ভাবলেই প্রণববাবুর কেমন পাগল পাগল লাগছে।
এসব ভাবনার মধ্যে বাড়ি থেকে উদ্ধার করা ঝলসে যাওয়া রুদ্রবাবুর শরীর নিয়ে বেরিয়ে এলো সব। কি করুণ দৃশ্য! শরীরের বেশিরভাগ অংশই পুড়ে ঝলসে গেছে, পুরা অংশ থেকে রক্ত ফেটে পড়ছে। ততক্ষণে রুদ্রবাবুর দেহে প্রাণের লেশটুকু মাত্র নেই। এ দৃশ্য প্রণববাবু আর দেখতে পারলেন না। চিৎকার করে বলে উঠলেন, হে ঈশ্বর! কি করে কি আমি আমি আর সহ্য করতে পারছি না। আমি আমি যে সর্বহারা হয়ে গেলাম। আমার অভিভাবক বলে কেউ রইল না, ঈশ্বর। এই বলে প্রণববাবু কান্নায় ভেঙে পড়লেন। ততক্ষণে কাজের মেয়ে সুতপাও গ্রাম থেকে চলে এসেছে। এসব দেখে সেও কান্নায় ভেঙে পড়ল। কি হয়ে গেল ছোটদাবাবু এসব? প্রথমে দিদি, তারপর ভক্তাবাবু, আমাদের বাড়িতে এসব কি হয়ে গেল? পুলিশের লোকেরাও ততক্ষণে চলে এসেছে। দারোগা সুতপাকে বললেন, এই যে তুমি বাড়ির ভেতরে গিয়ে একটু ঘরগুলো পরিষ্কার করে দাও। অন্য ঘরগুলোয় তেমন কিছু হয়নি, বাড়িতে যেহেতু শেষ রাতে আগুন লেগেছিল। এখন প্রণববাবু বিশ্রাম নি, আমরা আবার কালকে আসব। পরদিন পুলিশেরা আবার আসলো। দারোগা সুতপাকে জিজ্ঞেস করলেন, সুতপা, প্রণববাবু কোথায়? স্যার, উনি তো ঘরেই আছেন, ঘুমাচ্ছেন বোধহয়। তবে স্যার। আচ্ছা সুতপা, তুমি কিছু বলবে? কিছু লুকিও না, জেনে থাকলে কিছু বলো। স্যার, কালকে আপনারা যাওয়ার পর ছোটদাবাবু অদ্ভুত রকম ভাবে কি সব বলছিল যেন। কি বলছিল তুমি শুনেছ? না স্যার, ততটা শুনতে পাইনি। তবে তবে এইটুকু শুনেছিলাম যে সবটা পূর্ণ হলো। কিরকম বেশ কাটাকুটি খেলা সম্পূর্ণ হলো, সব সম্পূর্ণ হলো, এইসব বলে বারবার অট্টহাসিতে ফেটে পড়ছিল আর মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়ছিল। আমি ভেবেছিলাম হয়তো এই সব ঘটনার জন্য ওনার মাথা হয়তো কাজ করছে না, তাই আমি অতটা গুরুত্ব দিইনি। আচ্ছা, আজকেও কি এই কথাটা প্রণববাবু আবার বলেছেন? হ্যাঁ স্যার, আজ সকালবেলা আমি যখন ঘরে খাবার দিতে গিয়েছিলাম তখন উনি ঘরে বসে এসব কথাই বলছিলেন। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে সেদিন? আসলে স্যার, আমি একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। কোনো ঝামেলা হয়েছিল রুদ্রবাবু আর প্রণববাবুর মধ্যে? না স্যার, দেখিনি তো। সেদিনকার মতো পুলিশেরা বেরিয়ে যায়, তবে তাদের মনে একটা খটকা থেকে যায়, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু। আর প্রণববাবু বা কেন অন্যরকম কথা বলছে পুলিশরা চলে গেলে। প্রণববাবুর ঘর থেকে হঠাৎ হাসির শব্দ শোনা যায়, আর একটি কথাও শোনা যায়, তা হলো চলে গেছে, সব কাজ শেষ সব কাজ, এ সমস্ত। তারপর কেটে যায় কয়েকদিন। পুলিশ আবার প্রণববাবুর সাথে কথা বলতে আসে। দারোগা প্রণববাবুকে জিজ্ঞেস করে, আচ্ছা প্রণববাবু, আপনার কি মনে হয় কিভাবে আগুনটা লেগেছে? প্রণববাবু খুব স্বাভাবিকভাবে উত্তর দিলেন, স্যার, সেটা বলতে পারবো না, কিন্তু তিনি তো মদ্যপান ছাড়া কোনো নেশা করতেন না। তাই কোনো নেশাদ্রব্য মানে ওই সিগারেট জাতীয় কিছুর থেকে অসাবধানতাবশত আগুন লাগার কথা নয়। সেক্ষেত্রে আমিও বুঝতে পারছি না কি করে এই আগুন লাগলো। এই ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? আসলে সেদিন আমার মনটা ভালো ছিল না, তাই আমি গঙ্গার ধারে গিয়েছিলাম। সেদিন সুতপাও বাড়ি ছিল না, তাই আমি দাদার রাতের খাবার গুছিয়ে দিয়ে গিয়েছিলাম। তারপর সেখান থেকে ফিরে আসতে আসতে রাস্তায় কিছু মানুষের মুখে শুনি এই দুর্ঘটনার কথা, তারপর ছুটে আসা। আচ্ছা স্যার, আপনাদেরকে খবর দিয়েছিল? আসলে সেই সময় তো কেউ বাড়ি ছিল না। আমাদেরকে খবর দিয়েছেন পাড়ার লোকেরা। তারা ভোরের দিকে দেখেছে বাড়িতে আগুন জ্বলছে। আমি সাথে সাথে ফায়ার ব্রিগেডকে এখানে পাঠিয়ে দিই, কিন্তু রুদ্রবাবুকে শেষ অবধি রক্ষা করতে পারলাম না।
এই শুনে প্রণববাবু বিড়বিড় করে কিছু বলার পর কাঁদতে কাঁদতে বলে উঠলেন, সবই কপাল। কপালে মৃত্যু থাকলে বাঁচাবে কে? বাড়িতে এসব কি হচ্ছে? দুজন ছেড়ে চলে গেল আমাকে। আমার যে আর কেউ থাকলো না, কেউ না। এই বলে প্রণববাবু কান্নায় ভেঙে পড়লেন। পুলিশেরা অবস্থা বুঝে আর কথা বাড়ালো না, চলে গেল। কিছুদিন পর দারোগা প্রণববাবুকে থানায় ডাকলেন। বললেন, প্রণববাবু, আপনাদের বাড়ির সেদিনের সিসিটিভি ফুটেজটা নষ্ট হয়ে গিয়েছে, তাই কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি, বারংবার নানা কারণে আপনাদের বাড়িতে এসে আপনাদেরকে বিব্রত করছি। বুঝতে পারছি আপনাদের সমস্যাটা। আসলে আমরা চেষ্টা করছি যদি কোনো তথ্য পাওয়া যায়। আপনাদের বাড়িতে দুটো ঘটনা ঘটে গেল, তার কোনো সমাধান হলো না। আমাদের নিজেদেরই খুব খারাপ লাগছে। এই সমস্ত শুনে প্রণববাবু বললেন, না না স্যার, আমি বিরক্ত হব কেন? আপনারা আপনাদের ডিউটি করছেন, আর আপনারা তো চেষ্টা করছেন। এই বলে প্রণববাবু দীর্ঘশ্বাস ফেলে পুলিশ স্টেশন ছেড়ে বাড়ির দিকে এগোলেন। বাড়িতে গিয়ে প্রণববাবু অনেক দিন পর তার বিছানায় শান্তিতে গা এলিয়ে দিলেন। অন্ধকার ঘরে নিশ্চিন্ত মনে শুধু একটা কথাই বলতে লাগলেন, সব কাজ শেষ, এবার যে আমাকে ফিরতে হবে। তারপর সুতপাকে ডেকে বললেন, সুতপা, তুই আজ বেশি করে ঝাল দিয়ে চিকেনটা কষা, আমি আজ ওইটা দিয়েই ভাত খাবো। এই বলে সে চলে গেল। রাতে খাবার টেবিলে প্রণববাবু আজ অনেক দিন পর তৃপ্তি করে খেলেন। খাওয়ার শেষে শুতে যাওয়ার আগে প্রণববাবু সুতপাকে বললেন, সুতপা, তুই রান্নাটা কিন্তু বেশ খাসা করেছিস আজ, খুব তৃপ্তি করে খেলাম। ভালো থাকিস রে তুই। সুতপারও খুব ভালো লাগলো অনেকদিন পর তার কেউ প্রশংসা করল। তবে প্রণববাবুর শেষের কথাটা যেন শুনে তার বুকটা হঠাৎ ছ্যাপ করে উঠল। কিন্তু সে ভাবল, হয়তো রান্না ভালোর জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ করে, তাই সে এটাকে অতটা গুরুত্ব দিল না। কিন্তু ওই রাতেই প্রায় শেষ ট্রেনে উঠে কবুরডাঙ্গা নামক একটি স্টেশনে এসে নামলেন প্রণববাবু। নেমে একটি গাড়ি ধরে ড্রাইভারকে বললেন, ভুবনডাঙ্গা যাব। গাড়ি তার নিজের গতিতে ছুটতে থাকলো। ততক্ষণে আলো চারিদিকে ফুটে গেছে। সান্যাল বাড়িতে দরজায় কড়া নাড়ার শব্দ। এতদিনে এটা একটা নিয়ম হয়ে গেছে, পুলিশরা ছাড়া এ বাড়িতে এখন আর কেউ আসে না, তাই সুতপার বুঝতে অসুবিধা হয়নি। সে দরজা খুলে দিল। দারোগা বললেন, সুতপা, প্রণববাবুকে একটু ডেকে দাও। সুতপা প্রণববাবুকে ঘরে ডাকতে গিয়ে দেখলো ঘরে কেউ নেই। সে চিৎকার করে উঠল। পুলিশরা ছুটে ততক্ষণে ঘরে ঢুকে দেখলো সত্যিই কেউ নেই। দারোগা বললেন, উনি মানে কি কি বলেছিলেন তোমাকে? কাল হঠাৎ করেই দাদাবাবু মাংস রান্না করতে বললেন। যে মানুষটা একদিন ঠিক করে খায়নি, এসে সে হঠাৎ নিজের মুখে কাল খেতে চাইলো এবং খুব তৃপ্তি করেই খেলেন, বিশ্বাস করুন। খাওয়ার পর আমায় বললেন, ভালো থাকিস সুতপা। এই বলে সুতপা নিজের আঁচল দিয়ে তার চোখটা মুছে বলল, আচ্ছা স্যার, উনি কোনো জায়গায় চলে যাননি তো এই ঘটনাগুলোর জন্য? হতে পারে, তবে প্রণববাবুকে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এসেছিলাম আজ এই ভেবে যে রুদ্রবাবুর মৃত্যু সম্পর্কে হয়তো কিছু জানতে পারবো। রুদ্রবাবুর ঘরের ঠিক পাশেই যে বিল্ডিংটা আছে ওটা থেকে সিসিটিভি ফুটেজটা পাওয়া গিয়েছে, ওটা চেক করা হবে। তাই উনি সাথে থাকলে হয়তো কোনো সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা যেতে পারতো। তবে আর কি করা যাবে, আমাদেরকে চেক করতে হবে রেগুলারলি। এই চলো চলো সব, চলো চলো চলো। ঘর থেকে বেরোতে যাবে তখনই সহকারীর নজর গেল ঘরের মেঝেতে পড়ে থাকা একটি কাগজের ওপর। সহকারী তুলে নিয়ে দেখলো তাতে 800টি দাগ টানা, আর সেগুলো কাটা দেওয়া। সাথে দুটো মানুষের মুখ, একটা নিচে আর লেখা আর একটা নিচে এস, এবং কি বিচ্ছিরিভাবে মুখের ছবিগুলোতেও কাটা দেওয়া। দেখে বোঝাই যাচ্ছে কেউ খুব রেগে এর উপর যুদ্ধ করে ছবিটিতে পেনের মাথা দিয়ে ফুটো করেছে। দারোগা এগুলো দেখে কিছু আন্দাজ করে সিসিটিভি ফুটেজটা দেখতে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
গাড়ি আপন গতিতে 2 ঘন্টা ছোটার পর ভুবনডাঙ্গায় এসে থামলো। গাড়ি থেকে নামলো প্রণব বাবু। কতদিন পর এই জায়গা আবার সে দেখছে, বেশ ভারমুক্ত লাগছে তার। পুরনো কত স্মৃতি তার মনে ভিড় করে আসছে। সে আস্তে আস্তে মাটির সরু গলির রাস্তা ধরে তাল সারির বাগান পেরিয়ে বেশ একটা পুরনো বাড়ির সামনে এসে থামল। পুরনো হলেও প্রণববাবুর কাছে যেন স্বর্গভূমি। শান্তিনীর বাড়ির গায়ে খোদাই করা লেখাটা আজও জলজল করছে। সত্যি এই বাড়ি শান্তিনীরই ছিল। সে আর দিদি মিলে এই উঠোনে কত খেলেছে, কত স্মৃতি এ বাড়ির উঠোন জুড়ে। এসব ভাবতে ভাবতে চোখের কোনা ভিজে উঠেছে প্রণববাবু। সে দরজায় কড়া নাই। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো বেশ বয়স্ক একজন ভদ্রমহিলা। সে প্রণববাবুকে দেখে অবাক। ততক্ষণে তার মুখে হাসি ফুটে উঠেছে। প্রণববাবু তাকে জড়িয়ে ধরে বললেন, মা, আমি ফিরে এসেছি মা। সব কাজ শেষ মা। তোমায় যা কথা দিয়ে গিয়েছিলাম তা সম্পূর্ণ। এই বলে হাসতে থাকে সে। প্রণববাবুর মা উত্তর দিলেন, জানতেম বাবা, তুই আমার কথা রাখতে পারবি। ভিতরে আয় বাবা, ভিতরে আয়। এই সেই বাড়ি যে বাড়িতে প্রণববাবু ও তার দিদি কত ছুটেছে, খেলেছে, আনন্দ করেছে সবাই মিলে। তার বাড়িটির প্রতিটি ইট কাঠ জানাল। সে অনেকদিন পর তার ঘরে ঢুকল। ঘরের একটি দেওয়ালে তার দিদির একটি ছবি রয়েছে। প্রণব সেটি দেখে ছবির সামনে গিয়ে দাঁড়াতেই তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। এদিকে দারোগা ফুটেজটি দেখার পর যেন হতবাক হয়ে গেছে। বললেন, হাউ ইজ দিস পসিবল? না 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 না, প্রণববাবুকে আমাদের অ্যাট এনি কস্ট খুঁজে বার করতেই হবে। তারা তার গ্রামের বাড়ি খোঁজ করলে অফিসের কলিগরাও বলতে পারলো না তার গ্রামের বাড়ি কোথায়। তবে একজন তার কলেজের খোঁজ দিয়েছে, সেখানে গেলে হয়তো তার ঠিকানাটা পাওয়া যেতে পারে। পুলিশের লোকেরা কলেজে গিয়ে জানতে পারলো যে মানুষ সবার কাছে প্রণব মুখার্জি বলে পরিচিত সে আসলে জয়ন্ত রায়। সে গোবরডাঙ্গার মফস্বল এলাকার ছেলে। এও সম্ভব? প্রণববাবুর মতো মানুষ এমনটা ভেবেই অবাক হচ্ছে পুলিশ কর্মীরা। তারা গোবরডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঘন্টা 5 পর এসে পৌঁছলেন তারা ভুবনডাঙ্গা। তারপর আশেপাশের মানুষের থেকে শুনে তারা পৌঁছান শান্তিনিকেতন। প্রণববাবুর মা দরজা খুললেন। তিনি পুলিশদের দেখে খুব একটা অবাক হলেন না। তিনি যারা জানতেন এমনটাই হবে। বললেন, কাকে চান? দারোগা বললেন, প্রণববাবু আছেন বাড়িতে? না না না, এই বাড়িতে প্রণব বলে কেউ থাকে না। আচ্ছা, তাহলে জয়ন্ত রায় আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ভিতরে আসুন, আমি জয়ন্তকে ডেকে দিচ্ছি। বাইরের ঘরে মায়ের এবং আরো পরিচিত কণ্ঠস্বর শুনে প্রণব অর্থাৎ জয়ন্ত বাইরে বেরিয়ে আসলেন। দারোগা বলে উঠলেন, আসুন আসুন প্রণববাবু। ওহো, না না, জয়ন্ত রায় খুন করে একেবারে বাড়িতে এসে উঠেছেন দেখছি। জয়ন্তবাবু উত্তর দিলেন, আমি জানতাম স্যার আপনারা আসবেন। আমি পালাতে আসিনি, আমি একবার মায়ের সাথে দেখা করতে এসেছি। একবার দেখা না করলে তো আমি শান্তি পেতাম না। এবার জয়ন্তবাবু হাসতে লাগলেন। দারোগা এবার বললেন, তা এতদিন তো আমাদের কম নাকে দড়ি দিয়ে ঘোরাননি। এবার হেয়ালি না করে বলুন তো, কেন এবং কিভাবে রুদ্রবাবুকে মেরেছেন? ঘরের ইলেকট্রিসিটি তারের গন্ডগোল তো আপনি করেছেন, তাই না? এসব শোনার পর জয়ন্তবাবু বলতে শুরু করলেন, আজ থেকে 18 বছর আগে আমার দিদির সাথে বিয়ে হয় রুদ্র সান্যালের। আমার দিদির নাম অপর্ণা। আমার দিদি লাজুক স্বভাবের ছিল। মা বাবার কথা মতো নিজের বয়সের থেকে 11 বছরের বড় ছেলেকে সে নির্দ্বিধায় বিয়ে করতে রাজি হয়। রুদ্র সান্যাল তখন কলকাতার বড় নামজাদা আইটি ফার্মে চাকরি করে। তাই একটু বয়সে বড় হলেও তার সচ্ছলতা, তার ব্যবহার দেখে মা বাবা রাজি হয়ে যায়। আর ওরা রাজি হয় আমার দিদির রূপ দেখে। আমার দিদির মুখে যেন একেবারে মা লক্ষ্মীর রূপ বসানো। খুব ধুমধাম করে ওদের বিয়ে হয়। মা বাবাও খুব খুশি হয় এত বড়লোক ছেলের সঙ্গে দিদির বিয়ে হওয়াতে। কিন্তু ওদের প্রচুর দাবি দেওয়াও ছিল। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের অত সামর্থ্য কোথায়? তাও মা বাবা দিদির মুখ চেয়ে সব দেন।
তবে তার মধ্যে বাকি ছিল শুধু একটি 4 চাকার গাড়ি। সেটার জন্য কিছুতেই আমরা টাকা জোগাড় করতে পারছিলাম না। তার জন্য দিদিকে খুব অত্যাচার সহ্য করতে হচ্ছিল। দিদি প্রায় ফোন করে কান্নাকাটি করত যে ওকে মারধর করছে। এত শিক্ষিত হয়েও তাদের আচরণ ছিল অশিক্ষিত পিশাচের মতো। আমি দিদির বাড়িতে কদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম। রুদ্রবাবু মানে আমার জামাইবাবু দিদির সাথে মোটেও ভালো ব্যবহার করতেন না। এমনকি সুহানা ব্যানার্জিও ওকে অত্যাচার করত। জয়ন্ত একটু থেমে আবার বলতে শুরু করল। দিনটি ছিল 26শে জুলাই। আমি দিদির ঘরে বসেছিলাম। আমি জল খাওয়ার জন্য খাবার ঘরে যাচ্ছিলাম। এমন সময় শুনি রুদ্রবাবু বলছেন, বুঝলি বোন, এবার কিছু একটা করতেই হবে, আর এই ঝামেলা ভালো লাগছে না। দাদা, তুই চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি বের করেছি। এতে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। কি কি বলতো, কি করেছিস? আমি রান্নাঘরে গিয়ে গ্যাসের পাইপটা খুলে রেখে এসেছি। বৌদি যখন রান্না করতে যাবে তখনই। আমি বেশ ভয় পেয়ে গেলাম। তখন কি করব বুঝে উঠতে পারলাম না। তার আগেই রান্নাঘর থেকে দিদির সেই কাতর গলায় আওয়াজ, বাঁচাও, আমায় বাঁচাও, আমার খুব জ্বালা করছে, আমি আর পারছি না। আমি যতক্ষণ ওখানে পৌঁছেছি ততক্ষণে আমার দিদি পুরো ঝলসে গেছে। আর পাশের ঘর থেকে শোনা যাচ্ছে রুদ্রবাবু ও সুহানা মুখার্জির অট্টহাসি। তারপরেই ঘটনা ওরা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। দিদি যখন মারা গেছে তখন আমার বয়স 10। আমি প্রতিজ্ঞা করেছিলাম ওদেরকে শাস্তি দেব। তাই আমি কলকাতায় পড়াশোনা কমপ্লিট করতে বাড়ি থেকে বেরোই। তারপর কলেজের পড়া কমপ্লিট করে রুদ্র সান্যালের খোঁজ করে ওদের অফিসে গিয়েই চাকরি নিই। নাম বদলে প্রণব মুখার্জি হয়ে বছর 5 আগে কাজের খোঁজে কলকাতায় গিয়েছিলাম। ওরা আমায় চিনতে পারেনি। চিনবেই বা কি করে? তখন আমার শরীরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। বয়স তখন আমার 23। তারপর আস্তে আস্তে ওদের বিশ্বস্ত হই। এমনই এক পার্টিতে রুদ্রবাবু আমাকে সুহানার সাথে পরিচয় করিয়ে দেয়। আরে এসো এসো প্রণব, এসো। সুহানা, তোমার সাথে আমি ওর আলাপ করিয়ে দিই। ও হচ্ছে প্রণব, আমাদের অফিসে ও সবেই মাত্র জয়েন করেছে, অনেক এফিসিয়েন্ট। এই প্রথম পরিচয়ই সুহানার আমাকে ভালো লাগে, যেটা আমি চেয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের সম্পর্ক এগোয়। তবে আমাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল 10 বছর। আমরা সেটা পাত্তা না দিয়েই রুদ্রবাবুর সম্মতিতে বিয়ে করি। বিয়ের পর জানতে পারি সুহানার দাদা আবারও বিয়ে করেছিল এবং প্রচুর পরিমাণে পণ নিয়েছিলেন সেইখান থেকেও। সেখান থেকেই এই ব্যবসার সূত্রপাত। সেই স্ত্রীও নাকি কিছুদিন পরেই মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট, মাই ফুট। জয়ন্তবাবুর কথাগুলো বলতে বলতে যেন চোখ থেকে আগুন ঝরছিল। সে বলতে থাকল, আমি শুধু অপেক্ষা করছিলাম আমার প্রতিজ্ঞা পূরণের সেই দিনটির জন্য। সেদিন ছিল সুহানার জন্মদিন। আমি সুহানাকে বললাম, সুহানা, আমি আজকে তোমায় নিজের হাতে সাজাবো। আচ্ছা, ঠিক আছে, আজ এই বিশেষ দিনে তুমিই আমাকে সাজিয়ে দাও। সুহানা, তোমার জন্য একটু পায়েস এনেছি। আমি চাই তুমি তোমার জন্মদিনে প্রথম আমার হাত থেকে পায়েস খেয়ে তবেই বাইরে যাও। এতে সুহানা খুব খুশি হয়েছিল। পায়েসটা আনন্দের সাথে খেয়েছিল, যেটাতে আমি বিষ মিশিয়েছিলাম। ও অকপটে বিষ পান করেছিল। হ্যাঁ, বিষ পান করেছিল। দারোগা বললেন, আর রুদ্রবাবুকে? আমি ওনার রাতের খাবার গুছিয়ে গঙ্গার ধারে গিয়েছিলাম।
কিন্তু আমি তার কিছুক্ষণ পরেই ফিরে আসি বাড়িতে। তারপর রুদ্রবাবুর ঘরে গিয়ে জিজ্ঞাসা করি, দাদা আসবো? আরে প্রণব, এসো এসো। তা তুমি গঙ্গার ধারে গিয়েছিলে যে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে করো? আসলে আজ ভালো লাগছে না, তাই ভাবলাম আজ আপনার সাথে বসে একটু গল্প করি। ও হো হো, তাই এসো এসো, বসো বসো। আচ্ছা দাদা, আজ আমি আপনার নেশার ব্যবস্থা করে দিচ্ছি, তারপর নয় একসাথে জমিয়ে গল্প করব। রুদ্রবাবুর নেশার জিনিস তার ঘরেই সাজানো থাকতো, আর আমি নেশার ব্যবস্থা করে দিলেও তিনি যে বিশেষ কোনো সন্দেহ করবেন না তা আমি জানতাম। খুব সহজেই তাতে বিষ মিশিয়ে দিই। সেই বিষযুক্ত মদ যখন পান করেন তখন আমি বলতে থাকি, কি চিনতে পারছিস? চিনতে পারছিস আমায়? মনে পড়ে 18 বছর আগে আমার দিদিকে পুড়িয়ে মেরেছিলিস? তখন রুদ্রবাবু বুঝতে পারলেন যে আমি আসলে অপর্ণার ভাই জয়ন্ত। রুদ্রবাবু অস্ফুটে বলে উঠলেন, জয়ন্ত তুই? হ্যাঁ, আমি জয়ন্ত। আমার দিদিকে তোরা যেভাবে মেরেছিলিস তুইও সেভাবেই মরবি। তোর বোনটা তো জানতেও পারলো না কেন মরল, কি ছিল ওর দোষ, তাই তোকে জানিয়ে দিলাম। ততক্ষণে রুদ্রবাবু বিষের জ্বালায় ছটপট করছে। আমি রান্নাঘর থেকে কেরোসিনের ড্রাম এনে কেরোসিন তেল ঢেলে দিচ্ছিলাম রুদ্রবাবুর গায়ে। দেখ দেখ কেমন লাগে, এবার তুইও জ্বলবি। দেখ দেখ আগুনের পোড়ায় কত জ্বালা। রুদ্রবাবুর এসব আটকানোর মতো অবস্থা তো ছিল না, তাই শুধু বারবার এটাই বলছিল, আমায় ছেড়ে দাও জয়ন্ত, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ছুঁড়ে আমি বাড়ির ইলেকট্রিসিটি অফ করে ওনার ঘরে ইলেকট্রিক তার রেখে দিই, যাতে মনে হয় শর্ট সার্কিট। তারপর আমি আবার গঙ্গার ধারে ফিরে যাই। আর বাকিটা তো আপনারা সবটাই জানেন। বাইরের ঘরে বসে থাকা সমস্ত মানুষের চোখে ততক্ষণে জল ঝরছে। কেবল একমাত্র জয়ন্তবাবু হাসছেন আর বলছেন, আমি আমি পেরেছি, আমি পেরেছি ওদের শাস্তি দিতে। দারোগা বললেন, আপনার দিদির সাথে সত্যিই অন্যায় হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ফর ইউর লস। তবে আপনি যা করেছেন তারও কোনো ক্ষমা নেই। আমরা বাধ্য আপনাকে নিয়ে যেতে, এটা আমাদের ডিউটি, আমাদের কিচ্ছু করার নেই। জয়ন্তবাবু আবার হাসতে থাকলেন, বললেন, আপনাদের ডিউটি শুরু আর আমার ডিউটি শেষ। সব কটাকে যোগ্য শাস্তি দিয়েছি, কি বলেন মশাই? তারপর একটু মুষড়ে দিয়ে সে বললেন, আমি আপনাদের সাথে যাব, শুধু আমাকে 5টা মিনিট সময় দিন। আমি আমার ঘর থেকে দিদিকে প্রণাম করেই চলে আসব। তারপর জয়ন্তবাবু ঘরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে ওর দিদির ছবির সামনে গিয়ে বললেন, দিদি দিদি আমি পেরেছি, তোর হত্যাকারীদের শাস্তি দিতে পেরেছি, কিন্তু কিন্তু আমি যে এই খুনের বদনাম নিয়ে বেঁচে থাকতে পারবো না। তোর কাছে আসছি আমি। তারপর জয়ন্তবাবু একটা ছোট চিঠি লিখলেন তার মাকে। মা, আমি আসছি, তুমি ভালো থেকো। আমি এই খুনের বদনাম নিয়ে বেঁচে থাকতে পারবো না আর। আমার সব কাজও শেষ হয়ে গেছে, পারলে আমায় ক্ষমা করো। আমি আসি মা। মিনিট 10 পর দারোগা বললেন, এবার যেতে হবে জয়ন্তবাবু।
প্লিজ আপনি একটু বাইরে বেরিয়ে আসুন। কিন্তু ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশরা ঘরে ঢুকে দেখলো জয়ন্ত সিলিং পাখার সাথে ঝুলছে, শুধুমাত্র বিছানায় একটা চিঠি পড়ে রয়েছে।